আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমরা একটু দেখি আমাদের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে। আমাদের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নে একটা খতিয়ান দেওয়া আছে, আমরা সবাই চেহারাটা দেখে বুঝতে পারতেছি এটা একটা টি ছকে নগদান হিসাবের খতিয়ান দেওয়া আছে। আবারও বলছি, টি ছকে নগদান হিসাবের একটা খতিয়ান দেওয়া আছে, তবে খতিয়ানের জেডটা আসলে বের করা নাই। এখানে বিডি দেওয়া আছে, এটার নাম হচ্ছে বিডি, হ্যাঁ, ব্যালেন্স বিডি দেওয়া আছে। বাকি মানে একটা খতিয়ান যেমন হয় পরিপূর্ণ একটা খতিয়ান দেওয়া আছে, শুধুমাত্র জের বা ব্যালেন্সটা নামানো নাই। হ্যাঁ, আচ্ছা, আমাকে কি বলছে, মামুন এন্টারপ্রাইজের উপযুক্ত নগদান হিসাবের উদ্ধৃত্ত নির্ণয় করো। আমি এই জায়গা থেকে কি করব, ওই খতিয়ানের বা এই জেডটার একটা উদ্ধৃত্ত নির্ণয় করব অথবা একটা জেড নির্ণয় করব। ক নম্বর প্রশ্নে যেহেতু আমাকে বলছে মামুন এন্টারপ্রাইজের উপযুক্ত নগদান হিসাবের উদ্ধৃত্ত নির্ণয় করতে বলছে, উদ্ধৃত্ত বা জেড নির্ণয় করতে বলছে কিসের, নগদান হিসাবের। কিসের ভাইয়া, নগদান হিসাবের। এই যে যে উপরে আমার একটা নগদান হিসাব দেওয়া আছে, এই নগদান হিসাবের উদ্ধৃত্ত বা জেডটা আমি নির্ণয় করব। কি করব, এই উদ্ধৃত্ত বা জেডটা আমি নির্ণয় করব। তো উদ্ধৃত্ত আর জেডটা আমি এই যে আমি আলাদা করে এটা নিয়ে নিয়েছি যাতে করে উদ্ধৃত্ত আর জেডটা আমি সুন্দর করে বের করতে পারি। এটার নাম হচ্ছে ব্যালেন্স বিডি। হ্যাঁ, বিডিটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটার নাম হচ্ছে ব্যালেন্স বিডি। আমরা খতিয়ান করার সময় কি করি, দুইটা পাশ যোগ করে দেখি যে কোন পাশটা বড় আছে, তাই না? আমরা ডেবিট পাশটা দেখতেছি, এখানে আছে 20,000 আর 17,000, 37,000। এখানে আছে হচ্ছে আমার 22,000 আর 3,000, 25,000 আর 1,000, 26,000। তাহলে বড় কোন পাশ, ডেবিট পাশ। কত টাকা, 37,000 টাকা। তাহলে আমি এই পাশে এই যে ডেবিট পাশে এটা যোগ করে লিখে দিব 37,000 টাকা। লিখে হিসাব ক্লোজ করে দিলাম। এইখানে আমি কি করব ভাইয়া, এইখানে আমি লিখে দিব হচ্ছে 37,000 টাকা, লিখে হিসাবটা ক্লোজ করে দিলাম। এখন আমাকে তুমি বলো যে ক্রেডিট পাশে কি 37,000 টাকা আছে? নাই, কিন্তু ক্রেডিট পাশে আছে হচ্ছে 22 আর 3 25 আর 1 26,000 টাকা আছে। আর উদ্ধৃত্ত আমরা লিখছি 37,000 টাকা। তার মানে এইখানে 11,000 টাকা কম আছে। আমি যদি এইখানে 11,000 টাকা লিখে দেই, তাহলে দেখো যোগ করলে কিন্তু 37,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই 11,000 টাকার নাম কি? এই 11,000 টাকার নাম হচ্ছে, একদম বছরের শেষ তারিখ দিব, জানুয়ারি মাসের 31 তারিখ। এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। কত টাকা, 11,000 টাকা। যেটা এবছরের জন্য ব্যালেন্স সিডি, সেটা তার পরবর্তী বছরের জন্য ব্যালেন্স বিডি। কত টাকা, 11,000 টাকা। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? একদম সহজ হিসাব ভাইয়া, একদম সহজ হিসাব। যা ছিল প্রশ্নে মানে উদ্দীপকের মধ্যে ওইটা পুরাটা আমি লিখছি, যেমন ছিল তেমনই আমি লিখছি, যেমন করে দেওয়া ছিল আমি তেমন করেই লিখছি। লেখার পর আমি কি করলাম ভাইয়া, লেখার পরে জাস্ট সিম্পলি আমি যোগ বিয়োগটা করে দিলাম, ব্যালেন্সিংটা করলাম। ব্যালেন্সিং করার ক্ষেত্রে একবার দেখে নিব যে দুইটার মধ্যে কোন পাশটা বড়। যেই পাশটা বড় ওই পাশের উদ্ধৃত্ত দুই পাশে বসাবো। যেই পাশে কম আছে, যত টাকা কম আছে ওইটাকে আমরা ব্যালেন্স সিডি হিসাবে লিখে দিব। এই মাসে যেটা আমার জন্য ব্যালেন্স সিডি, পরবর্তী মাসে গিয়ে ওইটা আমার জন্য ব্যালেন্স বিডি হয়ে যাবে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা সুন্দরভাবে করে ফেলতে পারলাম, তাই না? আচ্ছা, এরপরে চলে যাব খ নাম্বার প্রশ্নে। বলেছে উপর্যুক্ত হিসাবের ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজের 2025 সালের জানুয়ারি মাসের জাবেদা দাখিলা দাও। সোজা কথা, আমাকে জাবেদা করতে বলছে। দেখো, এতদিন আমরা কি করছি, আমরা জাবেদা থেকে খতিয়ান করছি। এতদিন আমরা অঙ্কে কি করেছি, জাবেদা থেকে খতিয়ান করেছি। এই অঙ্কে আমাকে বলেছে খতিয়ান থেকে জাবেদা করতে। কি করতে বলছে ভাইয়া, খতিয়ান থেকে জাবেদা করতে। আমরা করব। এই ক্ষেত্রে আমাদের খতিয়ান করার যে নিয়মটা ছিল, সেই নিয়মটা আমাদেরকে একটু মনে রাখা লাগবে। এই ক্ষেত্রে আমাদের খতিয়ান করার যেই নিয়ম ছিল, ওই নিয়মটা আমাদেরকে একটু মাথায় রাখা লাগবে। হ্যাঁ, ওই নিয়মটা আমাদেরকে একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমাদের ব্যালেন্সিং এর কাজ এখন নাই, ব্যালেন্সটা আমরা একটু মুছে দেই, তাহলে একটু আমরা জায়গা পাবো। ওকে, দেখো ভাইয়া, জাবেদা করব। সবার প্রথম কয় তারিখ, 2 তারিখ। 2 তারিখে ব্যাংক হিসাব লেখা আছে, ক্রেডিট পাশে কত টাকা, 22,000 টাকা।
দেখো টাকাটা কি ডেবিট পাশে আছে না ক্রেডিট পাশে আছে এটা নির্দেশ করে যার খতিয়ান সে কোন পাশে আছে। যার খতিয়ান সে কোন পাশে আছে এটা নির্দেশ করে টাকা কোন পাশে আছে ওইটা, তাই না? নগদানের খতিয়ান করতেছি, তার মানে প্রত্যেকটা জাবেদায় হিসাবের একটা পাশের নাম হবে নগদান হিসাব। তো এই জায়গায় ব্যাংক হিসাব দেওয়া আছে ক্রেডিট পাশে, তার মানে এটার জাবেদা মূলত হচ্ছে এইটার জাবেদা মূলত হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 22,000 টাকা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কেমনে, আপনি আন্দাজে একটা কথা বললেই তো হইল না, তাই না? দেখাই দেই কেমনে, দেখাই দেই কেমনে। দেখো মনে করো আমি এই জাবেদাটা থেকে খতিয়ান করব, মনে করো আমি এই জাবেদা থেকে খতিয়ান করব, তাহলে কিভাবে করব ভাই? দেখো এই জাবেদার মধ্যে নগদান হিসাব আছে, আছে, তাহলে এটা আমাদের নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে? ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? ব্যাংক হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। আমরা তো এটাই করছি, ব্যাংক হিসাব নামে ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করছি। ব্যাংক হিসাব নামে কোন পাশে অন্তর্ভুক্ত করলাম? ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করলাম। আমার কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, 15 তারিখ, 2 তারিখের পরে আমরা চলে যাব কত তারিখ? 2 তারিখের পরে আমরা চলে যাব হচ্ছে 15 তারিখ। 15 তারিখ, 15 তারিখে কি বলা আছে ভাইয়া? বলা আছে বেতন হিসাব কত টাকা? বেতন হিসাব হচ্ছে 3,000 টাকা ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে আছে মানে আমার নগদান হিসাব ক্রেডিট হবে। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 3,000 টাকা। 1 2 3, 1 2 3, 3,000 টাকা, 3,000 টাকা। এতটুকু বোঝা গেছে। এখন আমরা আবার একটু চেক করে দেখি যে আমরা যা করছি সব ঠিক করছি কিনা। আমরা যা করছি তা ঠিক করছি কিনা আমরা একটু দেখি। ভাইয়া বেতন হিসাব দেখো আমরা জাবেদা আমরা আমাদের মতো করলাম। ভাইয়া এই জাবেদায় নগদান হিসাব আছে, তাই না? এই জাবেদায় নগদান হিসাব আছে। কি নামে, মানে কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। তাহলে আমরাও কোন পাশে লিখবো? ক্রেডিট পাশে লিখবো। কি নামে লিখবো? বেতন হিসাব নামে লিখবো। সোজা কথা হচ্ছে আমরা খতিয়ান থেকে জাবেদা করার সময় হিসাবের দুইটা পাশের মধ্যে একটা পাশ নিশ্চিত থাকবো, সেটা হচ্ছে যেই হিসাবের খতিয়ান করতেছি সেই হিসাব। যেহেতু নগদান হিসাবের খতিয়ান করতেছি, আমি জাবেদা করার সময় দুইটা পাশের মানে দুইটা পক্ষের একটা পক্ষ নগদান হিসাব হবে, এটা আমি নিশ্চিত। আর নগদান হিসাবটা কোন পাশে হবে? ডেবিট পাশে না ক্রেডিট পাশে? টাকার অঙ্ক যেই পাশে দেওয়া আছে নগদান হিসাব ওই পাশেই হবে। তো টাকার অঙ্ক যেই পাশে দেওয়া আছে ওই পাশে আমি নগদান হিসাব লিখছি, অপোজিট যেই হিসাবটা আছে ওইটা আমি লিখে দিব। যেমন 20 তারিখেরটা আমরা একটু যদি খেয়াল করি, 20 তারিখেরটা সোজা হিসাব, একদম সোজা হিসাব, নগদান হিসাবের খতিয়ান, তার মানে একটা হিসাবের নাম হবে নগদান হিসাব, নগদান হিসাব। এখন এই নগদান হিসাব কি ডেবিট না ক্রেডিট? দেখতে হবে টাকা কোন পাশে আছে। টাকা আছে ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে, তাহলে নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা। ওকে, নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা। তাহলে ডেবিট পাশ কি হবে? উত্তোলন হিসাব। ভাই তাহলে ডেবিট পাশ কি হবে? ডেবিট পাশ হবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট 1,000 টাকা। উত্তোলন হিসাব ডেবিট কত টাকা? 1,000 টাকা। কঠিন কিছু কিনা আমাকে বলো। আচ্ছা 20 তারিখেরটা গেল, এরপরে আবার কয় তারিখ আছে? 17 তারিখ। আরে 15 তারিখের পরে 17 তারিখ করা উচিত ছিল, আমি একটু ভুল করে ফেলছি এখানে তারিখের দিক থেকে, তোমরা একটু ঠিক করে নিও। আচ্ছা দুইটা পাশ, একটা পাশ বিক্রয় হিসাব হবে এই ব্যাপারে আমি নিশ্চিত, সরি একটা পাশ নগদান হিসাব হবে এই ব্যাপারে আমি নিশ্চিত, যেহেতু নগদানের খতিয়ান থেকে আমরা জাবেদা করতেছি। তাহলে একটা পাশ আমরা চোখ বন্ধ করে লিখে ফেলবো নগদান হিসাব, একটা পাশ আমি চোখ বন্ধ করে লিখে ফেলবো নগদান হিসাব। এন্ড এটা কি ডেবিট না ক্রেডিট? নগদান হিসাবটা কি ডেবিট না ক্রেডিট? দেখতে হবে টাকা কোন পাশে দেওয়া আছে। বিক্রয় হিসাবে টাকা দেওয়া আছে ডেবিট পাশে, তাহলে নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হবে হচ্ছে ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 17,000 টাকা, 17,000 টাকা। আমরা চেক করে দেখি তো ঠিক করছি কিনা। ভাই দেখো নগদানের খতিয়ান করতে হবে, এই যে এই জাবেদায় নগদান হিসাব আছে, তাহলে এইটা আমার নগদানের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? বিক্রয় নামে অন্তর্ভুক্ত হবে। এই যে দেখো বিক্রয় নামে আমি অন্তর্ভুক্ত করে দিছি ডেবিট পাশে। তাহলে জাবেদা থেকে যদি কখনো খতিয়ান করতে বলে এটা কিন্তু আমাদের জন্য বেশ মজার, তাই না?
মানে আমরা খুব আনন্দ নিয়ে চাইলে এই জাবেদাগুলো করতে পারি। আচ্ছা, এরপরে বলছে চলমান জেড ছক অনুসরণ পূর্বক, অর্থাৎ আমাকে বলে দিচ্ছে চলমান জেড ছকে করতে হবে। চলমান জেড ছক অনুসরণ পূর্বক বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব প্রস্তুত করো। আচ্ছা, তাহলে এই যে আমরা খতিয়ানটা করলাম, মানে সরি জাবেদাটা করলাম খতিয়ান থেকে, আমরা যে এই যে জাবেদা থেকে এখানে খতিয়ানটা করলাম ভাইয়া, একটু খেয়াল করে দেখো। ওকে, আমরা এই যে জাবেদা থেকে খতিয়ান থেকে যে জাবেদাটা করলাম, এই জাবেদার মধ্যে আমাকে কি কি হিসাব করতে বলছে? বলছে বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গা থেকে ওকে, এই জায়গা থেকে তাহলে আমাকে কি কি করতে বলছে ভাইয়া? প্রথমে বলছে যে বিক্রয় হিসাব, বিক্রয় কোন কোন লেনদেনের মধ্যে আছে? বিক্রয় আছে হচ্ছে এই যে একটা লেনদেনের মধ্যে, তাই না? আচ্ছা, এরপরে কি হিসাব করতে বলছে? ব্যাংক হিসাব করতে বলছে। ব্যাংক হিসাব কই আছে? এই যে একটা লেনদেনের মধ্যে ব্যাংক হিসাব আছে। এরপরে কি করতে বলছে? বেতন হিসাব করতে বলছে। এই যে বেতন আছে একটা লেনদেনের মধ্যে। এরপরে কি হিসাব করতে বলছে? বেতনের পরে উত্তোলন হিসাব, এই যে একটা উত্তোলন হিসাব আছে, তাই না? আচ্ছা, একদম সোজা হিসাব। মনে করো সবার আগে আমরা বিক্রয় হিসাব প্রস্তুত করতেছি, তাহলে বিক্রয় হিসাব, এই যে এই লেনদেনের জাবেদায় বিক্রয় হিসাব আছে, তাহলে এটা বিক্রয়ের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? নগদান হিসাব নামে অন্তর্ভুক্ত হবে, তাই না? আচ্ছা, নগদান হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। এই যে দেখো, আমরা চলে যাই, এই যে দেখো, এই যে দেখো আমরা নগদান নামে অন্তর্ভুক্ত করেছি, ক্রেডিট ক্রেডিট, শেষ। এরপরে আমরা চলে যাই, এরপরে মনে করো কি হিসাব বলছে? মনে করো যে এরপরে ব্যাংক হিসাব বললো। এই যে দেখো, এই লেনদেনের জাবেদায় আমার ব্যাংক হিসাব আছে, তাহলে এই লেনদেনটা আমার ব্যাংকের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? নগদান হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। তাহলে এই যে দেখো, নগদান হিসাব নামে অন্তর্ভুক্ত করে দিছি। ব্যাংক হিসাব ডেবিট হয়, ডেবিট ডেবিট। বুঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে কি হিসাব? বেতন হিসাব। এই যে এই লেনদেনের জাবেদায় বেতন হিসাব আছে, তাহলে এটা আমার বেতন হিসাবের খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। কোন পাশে অন্তর্ভুক্ত হবে ভাইয়া? ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? নগদান হিসাব নামে অন্তর্ভুক্ত হবে। এই যে দেখো, বেতন হিসাব নগদান হিসাব নামে অন্তর্ভুক্ত করে দিছি। উত্তোলনেরটাও সেম একই। এই যে দেখো, উত্তোলন হিসাব আছে, কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। তাহলে আমরাও লিখবো কোন পাশে? ডেবিট পাশে। কি নামে লিখবো ভাইয়া? নগদান হিসাব নামে। এই যে দেখো, নগদান হিসাব নামে উত্তোলনের ঘরে লিখে দিছি। যেহেতু নগদানের খতিয়ান থেকে জাবেদা করে এরপরে আবার খতিয়ান করতেছি, তার মানে প্রত্যেকটা পক্ষে নগদান থাকবে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। তো ওই বিষয় তোমার মাথায় ঢুকানোর দরকার নেই, তুমি জাস্ট নর্মালি খতিয়ানটা বুঝে ফেলো, তাইলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো, 3 নম্বর প্রশ্নটা আমরা আমাদের মতো করে আলোচনা করেছি, খুবই মজার একটা প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তোমরা কিন্তু এগুলো উত্তর করে অনেক বেশি আনন্দিত হবা। তার কারণ এই প্রশ্নগুলো কঠিন না, তবে কিছুটা কৌশলগত অঙ্ক আর কি, মানে কিছুটা মানে একটু মনে হয় যে একটু কৌশলী একটা অঙ্ক। তো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার হলে অ্যান্সার করতে কিন্তু খুবই মজা লাগে, যারা পারে তাদের কাছে খুবই মজা লাগে আর কি। তো আমি আশা করব 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমাদের সবাইকে আমি বোঝাতে পেরেছি। ইনশাল্লাহ আমরা আগামীকালকের ক্লাসে আমরা 4 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।